শুনলাম মানুষের সাধুতে দোলে পিষে প্যারেড গ্রাউন্ডে হনুমান মন্দিরের কাছে মৃতদেহের স্তূপ জমেছে। সাঁকো পার হতে পারলাম না, ভিড় আর পুলিশের কর্ডন চারিদিকে। না, এটা আজকের বর্ণনা নয়। অমৃত কুম্ভের সন্ধানে উপন্যাসে কালকুটের কলমে 1954 সালে কুম্ভমেলার ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা। অনেকটা সেই ধরনের ছবি আজ ফিরে এলো বহু দশক পর আর এক মহাকুম্ভে। আর সেই নিয়েই এই অনুষ্ঠানে পরপর প্রশ্ন তুলব আমরা। প্রথম প্রশ্ন, মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। মাঝরাতে শাহী স্নানের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 30 জন পুণ্যার্থীর মৃত্যু, আহত 90। 7 স্তরের সুরক্ষা বলয়ের কুম্ভে এই বিপর্যয়ের দায় নিতে কি বাধ্য নয় উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার? দ্বিতীয় প্রশ্ন, রাত 2টোয় দুর্ঘটনা, তারপরেও 16.5 ঘন্টা ধরে সরকারিভাবে জানাই গেল না মৃতের সংখ্যা। সাংবাদিক বৈঠক করা হলো সন্ধে 6:30টায়। ধামাচাপা দেওয়ার চেষ্টা, একযোগে অভিযোগ বিরোধীদের। গণতান্ত্রিক দেশে একটা বিপর্যয়ের পর তথ্য জানতে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? তৃতীয় প্রশ্ন থাকবে। প্রথমে তাঁবুতে আগুন, এবার তার 10 দিনের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। অগ্নিকাণ্ডের পর এবার অমৃত স্নানেও অঘটন। 40 কোটি মানুষের জমায়েত সামলানোর প্রস্তুতি কি আদৌ নেওয়া হয়েছিল, নাকি প্রচারে নজর দিতে গিয়ে দৌড়ানি হয়ে গেছিল সুরক্ষার আসল প্রশ্নটাই? সব থেকে বড় প্রশ্ন এটাই। চতুর্থ, ভিআইপিদের দিকেই বেশি নজর প্রশাসনের, অভিযোগ রাহুল গান্ধী। ভিড় সামলানো শিখিয়েছে গঙ্গাসাগর, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। যোগীর ইস্তফা চাইলেন অখিলেশ যাদব। দিল্লি ভোটের আগে বিজেপির অস্বস্তি বাড়ালো প্রয়াগরাজের এই বিপর্যয়। পঞ্চম প্রশ্ন, জিবি সিন্ড্রোম আতঙ্কে কাঁপছে গোটা দেশ। জটিল স্নায়ু রোগে কলকাতায় আজ মৃত্যু হলো এক কিশোর সহ 2 জনের। পুনেতে হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা। পরিস্থিতি অবনতি হলে সামাল দেওয়ার মতো পরিকাঠামো আছে এ রাজ্যে? তবে শুরুতেই দেখাবো পুণ্যের খোঁজে গিয়ে মিলল মৃত্যু। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল, দায় কার? গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম, পবিত্র তীর্থক্ষেত্র। সেই ত্রিবেণী সঙ্গমের শাহী স্নানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। पांटून पुल की दिखाना चाहेंगे। सूरज, आप वो तस्वीर दिखाइए। आप देखें किस तरीके से पांटून पुल जो हैं वो पूरे तरीके से खाली पड़े हुए हैं। अधिकतर पुल बंद ही रहते हैं। इस सवाल का जवाब मिलना मुश्किल हो गया प्रयागराज महाकुंभ में कि पांटून पुल अगर 30 बनाए हैं तो क्या फोटो खींचने के लिए बनवाए गए हैं? क्या सेल्फी पॉइंट है ये? इनका इस्तेमाल आखिर क्यों नहीं किया जाता? क्या हुआ है? आमदी लोग गिर के उसको नीचे चाप के मार दिया। कहाँ पर? वहाँ नहाने घाट पर, गंगा जी के घाट पर। हाँ। कौन थे आपके साथ में? मेरे सास है। हुआ क्या था, क्या देखा आपने? कुछ नहीं देखे, वो देखे कि हम भी उस पर चढ़ गया लोग। हाँ, हाँ, वो देखे, कुछ नहीं देखे। हम लोग भी जाता गया, कोई भैया लोग हमारा लोग खींच के ऊपर कर दिया। অগ্নিকাণ্ডের পর এবার অমৃত স্নানে অঘটন। মুখে হাজারো কথা বললেও মহাকুম্ভের আয়োজন আদৌ কতটা নিপুণ ছিল? ভিভিআইপিদের জন্য আর সাধারণ পুণ্যার্থীদের জন্য কি একই রকম সুরক্ষার ব্যবস্থা ছিল? বড়সড় প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের সরকার। क्या हुआ, एक रास्ता कर दिए इसीलिए ऐसा हुआ। आने का रास्ता, आने जाने का एक ही रास्ता कर दिए इसीलिए ऐसा हुआ। कितने महिलाएं गिरी, सबको उठा उठा के हम लोग लेके हेल्प किए। इतना রাত 1টা। পুণ্যার্থীদের দাবি, তখন থেকে স্নানের জন্য তাড়া দিতে থাকে পুলিশ। 1 बजे हम लोग सब आराम कर रहे थे, बहुत से यात्री थे बैठे हुए, सब आराम कर रहे थे, नहाने वाले सब बहुत संख्या में। उन्होंने कहा कि उठो उठो उठो, खाली करो, जाओ नहाने के लिए। बार बार पुलिस तंग करे, नहीं चलो, इस तरह से हमको बोल बोल करके उन्होंने सबको भगा दिया। और हमारे घर वाले पता नहीं किधर मतलब कुचल दिया गया, हम अपने नीचे गिर गए हैं। সূত্রের খবর, এরপরই রাত 2টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। মাটিতে পড়ে যান অনেকে, দৌড়দৌড়ি শুরু হয়। তাঁদের মারিয়ে চলে যান হাজার হাজার মানুষ। বুধবার ভোরে অমৃত স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজে জড়ো হন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আগে ভাগে স্নান সেরে নিতে মঙ্গলবার মাঝরাত থেকেই ভিড় জমে যায় নানা ঘাটে। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে প্রয়াগরাজের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পান্ত গভীর রাতে হ্যান্ড মাইকে পুণ্যার্থীদের আগে ভাগে স্নান সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो
দুর্ঘটনার পরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যাগ, জুতো, চপ্পল, চাদর। কিন্তু মানুষগুলো কোথায়? বিপর্যয় ঘটল রাত 2টো নাগাদ, তারপর রাত থেকে ভোর, ভোর থেকে দুপুর, দুপুর থেকে বিকেল। দুর্ঘটনা নিয়ে বললেও মৃত আহতর সংখ্যা নিয়ে চুপই ছিলেন যোগী মোদি। बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। स्थिति नियंत्रण में है। लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। मौनी अमावस्या की वजह से करोड़ों श्रद्धालु आज वहां पहुंचे हुए हैं। कुछ समय के लिए स्नान की प्रक्रिया में रुकावटें आई थी, लेकिन अब कई घंटों से सुचारू रूप से यात्री स्नान कर रहे हैं। আহত কিংবা মৃতের সংখ্যা নিয়ে যোগী সরকারের এত ঢাকঢাক গুড়গুড় কেন? কি লুকোতে? প্রশ্ন বিরোধীদের। প্রশাসনের নির্দেশে এরপরই ফের শুরু হয়ে যায় স্নান। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে যোগী সরকার। অবশেষে দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর উত্তরপ্রদেশ প্রশাসন জানায় 30 জনের মৃত্যু হয়েছে। 90 से ज्यादा लोग गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए। 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে এবিপি আনন্দ। ভাবুন, গোটা 1 বছর ধরে প্রস্তুতি, প্রচার, যোগী প্রশাসনের সুবন্দোবস্তের ঢক্কানিনাদ। তার পেছনে রাজনৈতিক অঙ্ক আর রাজস্ব আদায়ের স্বপ্নটাকে আপাতত সরিয়ে রাখছি। তারপরেও ঘোষিত পুণ্যস্নান করতে গিয়ে, শাহী স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু। আবার সেই মৃত্যু নিয়ে নজিরবিহীন ঢাকঢাক গুড়গুড়। মৃতের আসল সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগ। ঘটনার পর 16 ঘন্টাতেও স্বচ্ছভাবে মৃতের সংখ্যা, আহতের সংখ্যা সরকারিভাবে সামনেই আনলো না যোগী প্রশাসন। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ, আর কি বিচিত্র উত্তরপ্রদেশ নামক ওই রাজ্য। আমি বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে আজ শুরু করব। বিশ্বনাথদা, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে দেশটার নাম ভারতবর্ষ, চীন নয়। কেন এই কথা বলছি? যে রাত 1:30টার ঘটনা, প্রায় 17 ঘন্টা লাগলো ভাবুন যে নাম প্রকাশ করতে, অন্তত মৃতের এবং আহতদের সংখ্যা প্রকাশ করতে। এর ফলটা কি হলো? যে দেশ জুড়ে পুণ্যার্থীদের যারা আত্মীয় স্বজন, তারা প্রত্যেকটা মর্গের সামনে বিভ্রান্ত হয়ে, অসহায় হয়ে ভিড় করলেন। প্রত্যেকটা হাসপাতালের সামনে বিভ্রান্ত হয়ে ভিড় করলেন। এবং যোগী সুশাসনের এই যে এত বিজ্ঞাপন, বিশ্বনাথদা, যে উত্তরপ্রদেশ নাকি উত্তম প্রদেশ, আমি বলছি এটা কি তার বিজ্ঞাপন? ঘটনাস্থলে এরকম বিরোধীরা অভিযোগ করছেন যে ভিডিও ডিলিট করতে প্রশাসন মোবাইল অবধি কেড়ে নিচ্ছে। মানে ঘটনা খারাপ, কোনো সন্দেহ নেই, কিন্তু আরও খারাপ হচ্ছে ঘটনা চাপা দেওয়ার এই চেষ্টা। মানবেন? একেবারে ধর্মীয় মেলাকে একটা রাজনৈতিক মেলায় পরিণত করতে চেয়েছিলেন যোগী এবং মোদিরা। পরিষ্কার ধর্মীয় মেলা রাজনৈতিক মেলাতে পরিণত করতে গিয়ে তারা ভিআইপি ট্রিটমেন্ট করেছেন, ভিআইপিদের উপর গুরুত্ব দিয়ে মেলাটাকে পরিচালনা করেছেন, তাদের হাইলাইট করেছেন, সাধারণ মানুষের জীবনের উপরে গুরুত্ব দেননি। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে মানে ত্রিবেণী সঙ্গমে মানুষ যাচ্ছে, এই ক্রাউড ম্যানেজমেন্টটাই তো আপনার প্রধান কাজ ছিল। একদম। আপনি চারিদিকে ক্রাউডটাকে ছড়িয়ে দেওয়ার কথা ছিল। আপনি জানতেন যে কালকে এমন একটা দিন ছিল যে যেখানে মানে মানে কোটি কোটি লোক আসবে, এটা সবাই জানে। বছর মানে এর আগে হয়েছে 6টা পুণ্যস্নান, তার মধ্যে একটা মৌনী অমাবস্যা সবচেয়ে বেশি ভিড় হয়। আমার প্রশ্ন হচ্ছে আপনি ছড়িয়ে দেননি কেন? এখন আপনি বলছেন, আজকে দেখলাম ডিআইজি বলছে যে ছড়িয়ে দিতে হবে ক্রাউডকে। আজকে গতকাল যখন ত্রিবেণী সংগমের স্রোতের মতন মানুষ যাচ্ছে, তাকে নিয়ন্ত্রণ করতে পারেননি, এটা আপনার প্রশাসনের ব্যর্থতা। দ্বিতীয় যেটা, তাঁবুতে আগুন লাগানোর পরেও আপনি কিন্তু কনসাস হননি। তাঁবুতে আগুন লাগার একটা মানে অভিজ্ঞতা হয়েছিল, 10 দিনের মধ্যে এটা হলো। আপনার তো সেটাকে অ্যাসেস করতে হতো। আপনি কিন্তু ভিআইপি মানেদেরকে নিয়েই গেছেন। সেই ভিআইপির আছে যেমন অখিলেশ যাদব আছে, তাতে কিন্তু মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতন লোকরাও আছেন। ফলে ভিআইপি ট্রিটমেন্ট আমাদের দেশে কিন্তু সব রাজনৈতিক নেতারাই নিয়ে অভ্যস্ত। আমি পরিষ্কার বলতে চাই, কালকে ঘটনার পরে যেভাবে এটাকে সাপ্রেস করা হয়েছে,
এবং আজকে 17 ঘন্টা পরে প্রেস কনফারেন্স করে ডিআইজি যেভাবে বলবার চেষ্টা করলেন, এটা একটা অপরাধ। কেন বলছি অপরাধ? যে গতকালের ঘটনাটাকে যারা রেকর্ড করছিলেন, আপনার এত কেন ঢাকঢাক গুড়গুড়? আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের যে আজকে মানে ডিফেন্স হলাম আমরা, আন্তর্জাতিক স্তরে আমাদের লজ্জায় পড়তে হলো যে ভারতবর্ষ একটা ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারে না, ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে তারা ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারে না, এটা আন্তর্জাতিক স্তরে আমাদের বদনাম হলো এই যোগীর জন্য। আপনারা কালকে সেইটাকে আটকানোর চেষ্টা করেছেন, কি করেছেন? মোবাইল কেড়ে নিয়েছেন। আপনারা মানে যারা মানে রিপোর্টিং করছিল তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনারা কার্যত সাপ্রেস করে এই জিনিসটাকে ধামাচাপা দেবার চেষ্টা করেছেন। প্রথমে বলেছেন মৃত্যু 10, এখন বলছেন 30। আমরা জানি না সেটা 100-তে গিয়ে থামবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে যে একটা সিম্পলি ক্রাউড ম্যানেজমেন্ট করতে যে ব্যর্থতা আপনি দেখালেন, এবং তাঁবুতে আগুন লাগার পরেও আপনি নিজে সচেতন হলেন না, আর এই দায়টা যোগী কেন নেবে না? কেন? যোগী পুরোটাই ক্রেডিট নিচ্ছিল, পুরো ক্রেডিট নিয়ে নিচ্ছিল যে কংগ্রেস আমলে এই ধরনের মেলা হয়নি, কংগ্রেস ব্যর্থ হয়েছে, বারবার সেখানে অরাজকতা তৈরি হয়েছে কুম্ভ মেলা, সেটাকে কেন্দ্র করে যোগীর নির্বাচনী প্রচারে গেছিল। আজকে আপনার যখন পরীক্ষা, তখন সেই পরীক্ষা আপনি ফেল করেছেন, ফলে আপনার সেই দায় নিয়ে আপনার তো পদত্যাগ করা উচিত। আমি আর দুটো জাস্ট বলবো, দেখুন সুমনদা, 54 সাল থেকে মানে 54 সালে কংগ্রেস শাসনকালে এরকম 500 জনের মৃত্যু ঘটেছিল কুম্ভ মেলাকে কেন্দ্র করে। আজকে কংগ্রেস বড় বড় সরব হচ্ছে, কারণ তারও তো একটা অতীত আছে। পশ্চিমবাংলায় ছোট ক্রাউড, কিন্তু তাতেও তো আমরা দইচিরা উৎসবে দেখেছি যে 3 জন লোকের মৃত্যু ঘটেছিল, তখন দায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেয়নি। আজকে যত দ্রুততার সাথে টুইট করলেন। আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক নেতারা একে অপরকে দোষারোপ করেন, যখন দোষটা নিজের দিকে আসে তখন কিন্তু তারা চুপ করে থাকেন। কিন্তু দিনের শেষে বলবো, কুম্ভ মেলার মতন একটা গৌরবান্বিত মেলায় যেভাবে যোগী প্রশাসন ফেল করলো এবং আন্তর্জাতিক স্তরে আমাদের বদনাম হলো এবং আমাদের ইমেজ নষ্ট হলো, এর দায়টা কিন্তু মোদী এবং যোগীকে নিতেই হবে, এবং আমি পদত্যাগ দাবি করব। আমি রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্নে আসব, এবং ওই 1954 সালে কি হয়েছিল তাতে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল এবং আনন্দবাজার পত্রিকার একটা জাতীয় ভূমিকা ছিল। কি সেটা? কেন 100 বছরের এই প্রতিষ্ঠানের একটা ক্ষুদ্র অংশ হিসেবে আমরা প্রত্যেকে গর্বিত, আমি দেখাবো সেটা। কিন্তু তার আগে আমি একটু টেকনিক্যাল দিকে আসি। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাব। বহুবার পুলিশের চাকরি করার সময় ভিড় সামলানোর অভিজ্ঞতা যার আছে। সলিলদা, যে টেকনিক্যাল পার্টটা বিশ্বনাথদা ছুঁয়ে গেলেন সেটা হচ্ছে কোটি কোটি লোক স্নান করতে আসছে। দেখুন, এটা একেবারে একটা প্রেডিক্টেড ক্রাউড, একেবারে ঘোষিত একটা কর্মসূচি। 18-19টা ঘাট করা হয়েছে। কেন না, এই ভিড়টাকে, বিশেষ করে এই যে 6টা রাহিস্থানের যে লগ্ন, এইটাকে চ্যানেলাইজ করার জন্য 19টা ঘাট, যে ভিড়টা একেবারে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, সেইখানে মাত্র 3টে ঘাটে গোটা ভিড়টা চলে আসছে। এখানেই তো পুলিশের দায়িত্ব, যে এই ঘাটে ঘাটে ভিড়টাকে চ্যানেলাইজ করে দেয়া। একদিকে হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা, এবং ভিআইপি জোনের দিকে আরেক দল বলছেন যে সেখানে এত পুলিশ প্রশাসন দিতে হয়েছে যে এই সাধারণ জনগণের স্নানের জায়গায় পর্যাপ্ত পুলিশ ছিল না। এর পাশাপাশি রাখুন, প্রথম প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি সেই ছবি, সলিলদা আপনি দেখবেন, সেখানে ডিভিশনাল কমিশনার প্রয়াগরাজের বিজয় বিশ্বাস পন্থ, তিনি হ্যান্ড মাইকে পুণ্যার্থীদের বলছেন, এটা কিন্তু মনে রাখতে হবে ঘটনার আগে, যে দৌড়োদৌড়ি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কোথাও একটা প্রশাসনের অ্যালার্ট হওয়ারও সুযোগ ছিল। একদিকে আমি চ্যানেলাইজ করতে পারলাম না, ভিড়টাকে ছড়াতে পারলাম না, অন্যদিকে আমি একেবারে সময় মতো ফায়ার অ্যালার্মটা বাজাতে পারতেন, আমি ফ্ল্যাগ রেস করলাম না। কতটা দায় প্রশাসনের? সুমন, আমি বিশ্বনাথবাবু যেটা বলেছেন, একটা ধর্মীয় মেলাকে রাজনৈতিক মেলা, আমার বলেন না, ধর্মীয় মেলা থেকে রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার একটা অদম্য প্রচেষ্টা। এক, গ্রস অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর, মানুষের রিলিজিয়াস বিলিফ আর বিগট্রিকে নিয়ে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। দেখো, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো ব্যারিকেড যেটা হচ্ছে, ব্যারিকেড যেটা ফেন্সিং হয়েছে, এরা কতগুলো লিমিটেশন আছে, 2 ফিট, কতটা যাবে 2 ফিট, তারপরে কিছুটা 4 ফিট, তারপরে 6 ফিট, সেটা সার্পেন্টাইন হবে। এবং ইমপ্রপার ডিটেলমেন্ট, ইমপ্রপার ব্রিফিং, কোঅর্ডিনেশন, ল্যাক অফ কোঅর্ডিনেশন উইথ ডিফারেন্ট টাইপ অফ ফোর্স, সিএপিএফ বলো, স্টেট পুলিশ বলো, এনডিআরএফ বলো, সিভিল ডিফেন্স বলো, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন হয়নি, কিছু ব্রিফিংও হয়নি। এবং আরও যদি দেখো, ওখানকার লোকের মুখে শোনা আমার কথা, বলছে এন্ট্রি গেটটা
বড় আর এক্সিট গেটটা ছোট, একদম কন্ট্রারি টু এভরিথিং। এইবার তুমি আমাকে বলো রেসপন্সিবিলিটি কার ফিক্স আপ করা হবে? আজকে দেখো তুমি বলছো 17 ঘন্টা পরে আমি কিন্তু এখানে আসার আগে পর্যন্ত আই ওয়াজ ইন দ্য নো যে 10 জন লোক মারা গেছে। বিশ্বাস করো কোনো আপডেট আমি এখানে এসে নামের জানতে তালিকা পারলাম, নয়, এমনকি আহতদের সংখ্যা অবধি বলা হয়নি। আমি এখানে এসে জানতে পারলাম ইট হ্যাজ রিজন টু 30। এবং খালি এই সন্ধে 6:38 প্রেস কনফারেন্স হলো। এবং খালি তাই না, সাংবাদিকরা যারা কিছু বলতে চেয়েছে, সাংবাদিকদের ধমকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, তাদের কোনো ব্রিফিং হয়নি, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিডিয়া ব্রিফিং হয়নি, কোনো কিছু হয়নি। সেটাও বোধহয় ওই সন্ধ্যে 6টা নাগাদ হয়েছে বোধহয়, যখন ডিক্লেয়ার করলো যে 30 জন মারা গেছে। এটা একটা গ্রস ফেইলিওর। খালি তাই না, তুমি বলো ওয়াচ টাওয়ার কিছু দিয়েছে, নামমাত্র দিয়েছে, বাট স্ট্র্যাটেজিক্যালি দেয়নি। স্ট্র্যাটেজিক প্লেসগুলোতে কিন্তু ওয়াচ টাওয়ার দেওয়া হয়নি। ড্রোন দিয়ে কি করবে? শোনো, এটা হয় কি মৌনী অমাবস্যা, আজকে আমি অমাবস্যা পালন করি, আমি পূর্ণিমা পালন করি, খুব জাগ্রত সময়টা হচ্ছে এটা জেনারেলি হয়তো ডনিংয়ের হয়, একদম ডন টাইম, মানে প্রত্যুষে। সেইখানে এই ডিভিশনাল কমিশনারের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে। এবং তুমি বলছো এত পুলিশ, কোথায় গেল পুলিশ? সব পুলিশ খেয়ে নিয়েছে তোমার ভিআইপি এরিয়াতে। বেশ আমি এই ভিআইপির অংশে আসব। এবং কোথায় কোথায় একেবারে রুটিন কাজ, অথচ সেই রুটিন কাজ করা হয়নি বলে অভিযোগ আমি দেখাবো। কিন্তু তার আগে যে মানুষগুলো হারালেন, যে মানুষগুলো মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে বলছেন যে খুব আশঙ্কাজনক অবস্থায়। তার আত্মীয় স্বজনরা কেউ মর্গের সামনে দাঁড়িয়ে, কেউ হাসপাতালের সামনে দাঁড়িয়ে, কেউ যারা প্রচুর মানুষ নিখোঁজ আছেন, সেই নিখোঁজদের কোন হাসপাতালে তারা দৌড়বেন, কোন মর্গে দৌড়বেন, তা নিয়ে গোটা দিন বিভ্রান্ত রইলেন। এখনও তাদের সামনে আসার আলো দেখছেন না তারা। এইটা শুধুমাত্র, এটা তো ভারতবর্ষ, চীন নয়, শুধুমাত্র তথ্য সামনে রেখে তথ্যের ক্ষেত্রে একটু স্বচ্ছতা অবলম্বন করলেই এই মানুষগুলোর হয়রানি, অকারণ হয়রানি আটকানো যেত। দেখুন পরের প্রতিবেদন। ये बड़ी घटना हुई है और ये हम तस्वीरें आपको दिखा रहे हैं। देखिए एक के बाद एक लोगों को निकाला जा रहा है, जितने लोग ले जाए जा रहे हैं चेतन अवस्था में कोई भी नहीं है। এই দৃশ্য চোখে দেখা যায় না, এই দৃশ্য কখনো ভোলা সম্ভব হবে না। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী 3 নদীর সঙ্গমস্থলে মৌনী অমাবস্যায় শাহী স্নান করতে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হবে। প্রশাসন আগে থেকেই জানতো, কিন্তু তাও এড়ানো গেল না বিপর্যয়। শাহী স্নানের পুণ্য লাভ করতে গিয়ে মর্গের সামনে হত্যে দিয়ে পড়ে থাকা, পুণ্যের অমৃত কুম্ভ ভরতে গিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে ফেরা। यहाँ पर जो है एक घायल पहुंचे हैं, लेकिन वो ठेले पर हैं क्योंकि एम्बुलेंस नहीं मिल पाई है, लिहाजा वो यहाँ पर जो है ठेले पर पहुंचे हैं और उनके पैर में चोट लगी हुई है, पैर में संभवतः फ्रैक्चर है। पुलिस प्रशासन के लोग उस वक्त मौजूद थे वहाँ पर? मौजूद तो थे सर, पर जितना भीड़ के हिसाब से जैसे नियंत्रण होना चाहिए था उस वक्त वहाँ पे नियंत्रण अगर होता तो उतनी भीड़ न वहाँ इकट्ठा हो पाती। कुछ वहाँ बैठे थे, नीचे बैठे थे, कंबल बिछा के लेटे थे कुछ, और वही जो नीचे बैठे थे तो वो दब कुचल गए, उनके सामान सारा छूट गया वहीं पे। 15 से 20 हमारी एग्जैक्ट तो मैं नहीं बता सकता, इतनी तादाद में भीड़ थी। গভীর রাতে ঠেলাঠেলি, ভয়ঙ্কর পরিস্থিতি, একে অপরের ওপর পুণ্যার্থীরা। কিন্তু মহা মুহূর্তে স্নান করতে ভিড় যে উপচে পড়বে তা তো জানাই ছিল, তাও বিপর্যয় আটকানো গেল না। ये वो परिवार वाले थे जो कुंभ में स्नान के लिए आए थे। तो कौन थे आपके? मेरी जेठानी थी। क्या हुआ क्या? उसको ऐसा नहा के हम लोग निकले, भगदड़ हुआ, जो उन्हें दबा गई, कर गई, उसमें दब गई, मर गई जो है। और वहाँ पर और भी लोग ऐसे ही थे? हाँ ऐसा बहुत है, कुछ ऐसा पुलिस भी नहीं, कुछ कोई ऐसा नहीं, को अपने मन के सब पब्लिक आ रहा है जा रहा है। সাধারণ পুণ্যার্থীদের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই নির্বিঘ্নে কুম্ভ স্নান করে পুণ্য অর্জন করলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী, যোগগুরু রামদেব। ये मेरा सौभाग्य है, बहुत ही अच्छा लगा है, इतने करोड़ों लोग आए हुए हैं यहाँ, मुझे भी यहाँ पे स्थान मिला नहाने का, धन्यवाद। उनकी आत्मा के मोक्ष के लिए और जो घायल हैं उनके स्वस्थ होने की प्रार्थना के साथ हमने यह पवित्र तीर्थ में स्नान किया है। जो कुंभ है इसका पारमार्थिक अर्थ बहुत ऊंचा है।
চল তোরে দিয়ে আসি সাগরের জলে। রবীন্দ্রনাথের দেবতার গ্রাস কবিতায় রাগের মাথায় চঞ্চল ছেলে রাখালকে বলেছিলেন মোক্ষদা। মুখ ফসকে বলে ফেলা সেই কথা যেন মৃত্যুদূত হয়ে ফিরে আসে। রাখালকে ছিনিয়ে নেয় সমুদ্র। মহাকুম্ভে কেউ কেউ বোন, কেউ ছেলে, কেউ বা হারিয়েছেন বাবা মাকে। হাসপাতালে না পেয়ে পরিজনরা বসে রয়েছেন মর্গের বাইরে। কি নিষ্ঠুর নিয়তি। এবিপি আনন্দ। সমরেশ বসু মানে কালকুট অমৃত কুম্ভের সন্ধানের উৎসর্গপত্রে লিখছেন, অনেক আশা নিয়ে যারা গিয়েছিল আর কোনো আশা নিয়ে কোনো দিন ফিরে আসবে না তাদের উদ্দেশ্যে। আমি বলছি প্রায় এই রকমই একটা ট্র্যাজিক পরিণতি আজকে এই 70 বছর পর আমরা দেখলাম। কিন্তু 144 বছর পর একটা মহাযোগ। এক্সপেক্টেড ভিড় হওয়ার কথা ছিল 40 কোটি। মকর সংক্রান্তি এবং মৌনী অমাবস্যার দিন প্রত্যাশিত ভিড়, এই 6টা দিনের মধ্যে সবথেকে বেশি ভিড় হয় এবং একেবারে প্রশাসনের ঘোষিত প্রত্যাশিত ভিড় ছিল অন্তত 6 কোটি। এটা কোনো কিন্তু অজানা তথ্য নয়, সরকারি তথ্য, ঘোষিত তথ্য। প্রশাসন বারবার বলেছে যে একটি পুরো বছর ধরে তারা ভিড় সামলানোর প্রস্তুতি নিয়েছে। আমি ঠিক এইখানে আসব পার্থ প্রতিম বিশ্বাসের কাছে। পার্থদা, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে আপনার অসংখ্য গবেষণা আছে এবং এইবারও যোগী প্রশাসনের তরফে আগে যাওয়ার একটা নিমন্ত্রণও ছিল টেকনিক্যালিটিসের জন্য। আমি বলছি একদিকে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন করা হয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে একটা হিউজ হাইপ করা হয়েছে, সেটার মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু উত্তরপ্রদেশে পুলিশ, যাবতীয় কেন্দ্রীয় বাহিনী, এমনকি আশেপাশের রাজ্যগুলো থেকে বাড়তি পুলিশ ছিল। অর্থাৎ ম্যান পাওয়ারের যে কোনো ঘাটতি ছিল তা নয়, ফান্ডের ঘাটতি ছিল তা নয়। তাহলে কোথায় খামতিটা থেকে গেল? এত কিছু হওয়া সত্ত্বেও এতগুলো মানুষের প্রাণ গেল কেন? এক্স্যাক্টলি। আমি সুমন একটাই জিনিস বলবো যে প্রথমে যে যদি আমাদের মতো দেশ যেখানে ধর্ম থাকবে, ধর্মপ্রাণ মানুষেরাও থাকবে এবং ধর্মাচরণের অধিকারও থাকবে মানুষের, ফলে সেখানে সরকারকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বলতে যা বোঝায় যে তার নিরাপদ পরিকাঠামো সেটা এনশিওর করার দায়িত্ব সরকারেরই, সেটা রাজ্যের সরকার হোক, দেশের সরকার হোক। এক। সেকেন্ড হচ্ছে যে আমাদের দেশে ভিড়ের চাপে মারা যাওয়া যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তার মধ্যে 79% মৃত্যু হয়েছে ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ে। ফলে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে যে অনেক বেশি, আমি বলবো আমাদের কাছে কি বলবো, সেন্সিটিভ একটা অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে সরকারকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হয়। 3, আপনি এবারের মেলা অন্য মেলার চাইতে কোথায় আলাদা পরিকাঠামোর দিক থেকে যদি দেখেন, যে এবার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড ফেয়ার বলতে যা বোঝায় এবারের মেলার প্রস্তুতি তাই তারা নিয়েছিল। অর্থাৎ আপনার যা নাম্বার অফ ক্যামেরাস, ড্রোন সব ইউজ করেছে, কিন্তু আলটিমেটলি বেসিক এইমাত্র অঙ্কিত দেখাচ্ছিল যে অ্যাম্বুলেন্স পায়নি। এক্স্যাক্টলি। কিন্তু আপনি যেটা বললেন সেই তথ্যটা আরো ইন্টারেস্টিং, যে যেখানে আমরা স্টুডিওয়ে বসে ঠিক করতে পারছি যে ঘাটগুলোতে ডিস্ট্রিবিউট করে দিলে আসলে এই ক্রাউডটা কমে, সেখানে দাঁড়িয়ে 3-4টে ঘাটে ক্রাউড বাড়ছে এবং এটা প্রত্যাশিত দিনে বাড়ছে, প্রত্যাশিত সময়ে বাড়ছে, আবার সিসি ক্যামেরায় ধরা পড়ছে। ক্রাউড ডেন্সিটি আমরা জানি যে কতটা ক্রস করলে পরে সেটা হচ্ছে বিস্ফোরক পরিস্থিতির দিকে যেতে পারে। ফলে এই গোটা জিনিসটা যদি কন্ট্রোল রুমে ধরা পড়ে, তারপরে দাঁড়িয়েও কেন ফেল করছে এই প্রশ্নটা দিতে হবে, কারণ সেই ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়ার লোক কি কেউ ছিল না? এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আমি সুমন আপনাকে বলছি যে ভিড় বিভিন্ন রকম হয় এবং ভিড়ের বৈশিষ্ট্য অনুযায়ী আসলে অ্যাকশন প্ল্যানগুলো ঠিক হয়। বইমেলার ভিড় একরকম, রথযাত্রার ভিড় একরকম, হাওড়া স্টেশনের ভিড় একরকম, আপনি যদি বলেন কুম্ভ মেলার ভিড় আর একরকম। ফলে এই ভিড় এবং এই ভিড় যখন মুভ করতে থাকে, এমন স্ট্যাটিক ভিড় এবং মুভেবল ভিড়, একদল মানুষ যখন হাঁটছে, দৌড়াচ্ছে, আতঙ্কে হোক, স্বাভাবিক ছন্দে হোক, তখন কিন্তু তার যে ম্যানেজমেন্ট পদ্ধতি সেটা কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবং এটা পুলিশের অজানা নয়, পুলিশ জানতেন, কিন্তু জেনেও ভিড়, আমি বললাম এই ভুলটা করেছেন ওরা কোথাও। এবং আমি আপনাকে বলছি যে খরা, বন্যা, কি বলবো, ভূমিকম্পের মতো বিপর্যয় আমাদের দেশে ভিড়টাও একটা বিপর্যয়ের কারণ। ফলে এই বিপর্যয় মোকাবিলার যে প্রস্তুতি ওরা আগে আগে ঘোষণা করেছিল, যে বিজ্ঞাপনগুলো, আমি দেখতে পাচ্ছি যে কার্যত এই সময়কালে ঘটেনি। কারণ ওই পরিমাণ ক্রাউড, আমি আপনাকে বলতে পারি যে কলকাতা শহরের ডেন্সিটি 25,000 লোক পার স্কোয়ার কিলোমিটার, শুনলে আমরা ঘাবড়ে যাই। ধারাবি, বোম্বের বস্তি 76,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটার। এখানে আপনি বিশ্বাস করুন যে এখানে দাঁড়িয়ে প্রায় 20 লক্ষের ওপর মানুষ পার স্কোয়ার কিলোমিটারে হচ্ছে হাজির হয়েছিল একদম। এবং ধরুন আজকে স্নান করতে গেছিলেন 11 কোটি মানুষ। আমি যদি তর্কের খাতিরে 10 কোটিও ধরে নিই, পশ্চিমবঙ্গের জনসংখ্যা
কিন্তু আমি বলছি বক্তব্য খুব পরিষ্কার, তো এটাই তো প্রত্যাশিত। তারা তো প্রত্যেকটা স্নানের দিন ধরেছিলেন যে অন্তত 6 কোটি মানুষ যাবে, এবং সমস্ত বেড়া ভেঙে মানুষ হঠাৎ আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়েছেন, উত্তেজিত হয়েছেন, ব্যাপারটা তা নয়। তাহলে কেন একটা ঘোষিত পরিকল্পিত ভিড়কে নিয়ন্ত্রণের মধ্যে আনা গেল না? আমি শুরুতে বলেছিলাম যে রাজস্বের অঙ্কটা একেবারে শুরুতে টাকা পয়সা নিয়ে এতগুলো মানুষ মারা গেছেন আলোচনা করলে খারাপ দেখায়, ওই জন্য এবার একটু ফিগারগুলো দেখি। দেখুন 2019-এ অর্ধকুম্ভ ছিল, সেই অর্ধকুম্ভে উত্তরপ্রদেশ সরকারের আয় হয়েছিল 1,20,000 কোটি টাকারও বেশি। ভাবতে পারেন, আই রিপিট, 1,20,000 কোটি টাকার বেশি। 24 কোটি মানুষ ভিড় করেছিলেন প্রয়াগরাজে। সেইটা মনে করিয়ে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে এবারে রাজস্ব বাবদ আয়ের পরিমাণ আরও বাড়বে। কত? প্রত্যাশিত 2 লক্ষ কোটি। আমি বলছি আয়ের দিকে আমি নজর রাখছি, সেটার হিসেব করছি, কিন্তু সেটার যে ন্যূনতম সুরক্ষা পরিকাঠামো সেটা তার সঙ্গে সমানুপাতিক হবে না। এই মিসম্যাচ হয় কি করে? ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদন রাখবো, যে প্রতিবেদনে খুব স্পষ্ট করে যে এই ভিড়টা কিন্তু প্রত্যাশিত। এবং কিছুদিন আগে 10 দিনের মধ্যে আগুন লাগলো প্রয়াগরাজে, বেশ কয়েকটা তাঁবু পুড়ে ছাই হয়ে গেল, সৌভাগ্যক্রমে হতাহত কেউ হননি। আর আজকে 10 দিনের মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা। এখনো পর্যন্ত সরকারি ফিগার 30, যা বাড়তে পারে প্রশাসনের সবকটা সূত্র জানাচ্ছে। দেখুন, প্রথমে তাঁবুতে আগুন, এবার পদপিষ্ট হয়ে মৃত্যু। 10 দিনের মধ্যে দুটো ঘটনায় বড়সড় প্রশ্ন উঠে গেল মহাকুম্ভের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনায় কপাল জোরে কারো প্রাণ যায়নি, কিন্তু বুধবার পুণ্যের সন্ধানে মহাকুম্ভে গিয়ে প্রাণ হারালেন অনেকে। আত্মীয়ের খোঁজে এখন মর্গের সামনে হাহাকার করছেন এই অসহায় মানুষগুলো। लगभग 90 घायलों को अस्पताल तक पहुंचाया, परंतु इसमें से दुर्भाग्यपूर्ण तरीके से 30 श्रद्धालुओं की दुखद मृत्यु हो गई है। 25 की पहचान हो चुकी है और शेष की शिनाख्त की जानी बाकी है। 36 घायलों का इलाज स्थानीय मेडिकल कॉलेज में चल रहा है। মৌনী অমাবস্যার দিনই অনেকগুলো জীবনে নেমে এলো স্বজন হারানোর অন্ধকার। কিন্তু কেন? কার গাফিলতিতে? এখন জোরালো হয়ে উঠেছে সেই প্রশ্নটাই। 144 বছর পর এবারের মহাকুম্ভ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই দাবি করেছিলেন ত্রিবেণী সঙ্গমে এবার ভিড় করবেন প্রায় 40 কোটি মানুষ। अब याद करिए, दुनिया की तीसरी बड़ी आबादी इस महाकुंभ का साक्षी बनेगी। 40 करोड़ से ऊपर श्रद्धालु प्रयागराज, यानी 2 ही देश हैं जिनकी आबादी 40 करोड़ से ऊपर है, तो प्रयागराज में होगा। অর্থাৎ রেকর্ড ভিড় হবে সেটা সবার জানা ছিল, কিন্তু সেই মতো প্রস্তুতি কি নেওয়া হয়েছিল, নাকি প্রচারে নজর দিতে গিয়ে আসল বিষয় অর্থাৎ নিরাপত্তার দিকটাই অবহেলিত থেকে গিয়েছিল? প্রশ্ন তুলছেন অনেকে। কোটি কোটি লোক যেমন ওখানে আসবে পিলগ্রিম, এবং সেরকম লক্ষ লক্ষ ফোর্সকে ওখানে সমাগম করা যেতে পারত এবং প্ল্যান করা যেতে পারত, কিন্তু সেটা পারেনি বলেই এই প্ল্যানিংয়ের অভাব, এই অভাবের জন্যই আজকে এই ঘটনাটা ঘটলো। সূত্রের খবর, এবার মহাকুম্ভের আয়োজনে খরচ করা হয়েছে প্রায় 7,500 কোটি টাকা। প্রচার চলেছে মাসের পর মাস। মহাকুম্ভের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন নরেন্দ্র মোদীও। বারবার প্রস্তুতি পরিদর্শনে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু বাস্তবে কতটা কি হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ 13ই জানুয়ারি মহাকুম্ভ শুরুর 6 দিন পরেই কুম্ভমেলার 19 নম্বর সেক্টরে তাঁবুতে ভয়ঙ্কর আগুন লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। কপাল জোরে সেই ঘটনায় কারো প্রাণ যায়নি, কিন্তু 10 দিনের মধ্যে এবার তাও ঘটে গেল। যে উৎসব থেকে যোগী সরকারের প্রায় 2 লক্ষ কোটি টাকা আয় হবে বলে অনুমান, সেখানে সাধারণ মানুষের প্রাণ বলেই কি এত সস্তা? কোনো একটা ল্যাপস হয়েছে, অ্যাসেসমেন্ট করার ভুল হয়েছে। যারা ছিলেন ওখানে দায়িত্বে তাদের অ্যাসেসমেন্টের কিছু একটা ভুল হয়েছে। এই যে এত ক্রাউড এসছে, সঙ্গে সঙ্গে ক্রাউডগুলোকে কম্পার্টমেন্ট করে দেওয়া উচিত ছিল, দড়ি দিয়ে বা কোনোভাবে, যাতে একসঙ্গে অত রাশ না যায়। এখানে আরও অনেক বেশি সতর্কতা প্রয়োজন ছিল। আরেকটু আন্তরিকতা হলে কুম্ভ মেলাটা বোধহয় আরেকটু গোছানো হতো। বিশেষ করে আমাদের সাগর মেলাকে দেখে আমাদের মাননীয়ার যে কার্যকলাপ সাগর মেলায়, তাকে দেখে যদি খানিকটা সেখানে তার প্রতিফলন ঘটানো যেত, তাহলে মনে হয় সেই কুম্ভ মেলা সব দিক থেকে সুন্দর হতো।
কুম্ভমেলায় হারিয়েও ফিরে পাওয়া নিয়ে অনেক প্রবাদ আছে, কিন্তু এবার কুম্ভে যে মানুষগুলো চিরতরে হারিয়ে গেল তারা তো আর কোনোদিন ফিরবে না। দায় কার? প্রকাশ সিনহা ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিজেপির প্রতিনিধি অভ্র সেনের কাছে আসব। দেখুন, মহাকুম্ভের গোটা প্রচারটা কিন্তু হয়েছে দুজনের ছবি দিয়ে, দেশের প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ডবল ইঞ্জিনের একেবারে আদর্শ উদাহরণ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনো একটা প্রজেক্টে যদি চূড়ান্ত সহযোগিতার উদাহরণ কেউ রাখতে চান তাহলে নিঃসন্দেহে মহাকুম্ভের কথা বলতে পারেন। গোটা ব্যাপারটাতে একদম সিসিটিভিতে এলাকা মুড়ে ফেলা হয়েছে। আমি সলিলদার সঙ্গে একমত যে হয়তো ক্লোজেস্ট প্রক্সিমিটিতে নয়, কিছু ওয়াচ টাওয়ার হয়েছে, আলোর কার্যত সমুদ্র হয়েছে, আলোতে সব ভেসে যাচ্ছে। কিন্তু 10 দিনের মধ্যে অভ্র প্রথমে আগুন লাগলো, তারপরেই মারাত্মক ঘটনা। এ তো ডবল ইঞ্জিন মনে হচ্ছে লাইনচ্যুত হলো। সুমনদা, ওই জায়গাটাতে 25টা সেক্টর করা হয়েছে এবং এক একটা সেক্টরে 100টার উপরে ক্যাম্প রয়েছে। এক একটা ক্যাম্পে কিন্তু 80 থেকে 100টা তাঁবু রয়েছে। বিভিন্ন সংস্থা সেই তাঁবুগুলো তৈরি করেছে এবং প্রত্যেক কটা ক্যাম্পে কিন্তু রান্না করার জায়গা, স্যানিটেশনের যা যা যাবতীয় দরকার লাগে, তার সঙ্গে অ্যাম্বুলেন্স, সব কিছু উপস্থিত। এবার আপনার কথা ধরেই আমি বলি, আপনি বললেন না না, তুমি যা যা বললে সব তো আমরা প্রত্যেকে জানি, ঘোষণা করা হয়েছে। আমি একটু বলি, আপনিই বললেন যে আজকে মৌনী অমাবস্যার সময় প্রায় 10 কোটি লোক ওখানে স্নান করতে গেছেন, তাই তো? তার সঙ্গে আপনি এটাও বললেন যে ভিআইপি কালচার চলছে, মানে আপনি পাশাপাশি তুলে ধরছেন। এবার একটা দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। এবার সেটা নিয়ে এই যে জল্পনা করা হচ্ছে বা বিভিন্ন রকমের এরকম তথ্য তুলে ধরা হচ্ছে যেগুলোর ফাউন্ড করার জন্য কোনো, তার জন্য কে যায় জানো? যোগী আদিত্যনাথ। না না, কেন আমি বলছি না 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 না, জল্পনার কোনো অবকাশই থাকতো না। যদি স্বচ্ছতার সঙ্গে যোগী প্রশাসন একদম, আমি বলে দিচ্ছি 16 ঘন্টা ফিগার লুকোনো হয়েছে, আমি বলে দিচ্ছি এইভাবে কার্পেটের নিচে ফিগার লুকোনো হয়েছে। ভিআইপি কালচার নিয়ে কথা বলা হচ্ছে, তো প্রত্যেকবার 4টে লেন থাকে ভিআইপিদের জন্য, এবার সেটা কমিয়ে 2টো লেন করা হয়েছে। এটা তো একবারও বলা হচ্ছে না, তারপরে ভিআইপি কালচারের কথা বলা হচ্ছে। একবার না, ইস্যুটা তো 2টো লেন নয়, যে একজন ভিআইপির পেছনে কজন পুলিশ রাখা হয়েছে। সুমনদা, একটা দুর্ঘটনা হয়েছে, আমি বারবার বলছি, অত্যন্ত দুঃখজনক, কিন্তু একটা স্পেসিফিক ফ্রেম অফ টাইমে যদি কোটি কোটি মানুষ মনে করেন, পুণ্যার্থী মনে করেন যে আমি এই সময়টাতেই যাব পুণ্য লাভ করতে, ওই সময়টাতেই স্নান করতে যাব, তখন সেই জন্যই তো মহাকুম্ভ। ইট ইজ ভেরি আনফরচুনেট। আরে না না, আমি অভ্রকে বলছি না না, আনফরচুনেট বললে হবে না। সেটা হচ্ছে সবাই জানে যে মৌনী অমাবস্যা সহ 6টা দিনে পুণ্য স্নান হয়। বলে দিচ্ছি, তার মানে এই নয় হেলিকপ্টার করে কথা বলা হয়, কোথায় ভিআইপি কালচার, প্লেনে করে 30টা লোক বেশি গেছে নাকি? সলিলদাকে আমি একদম পূর্ণ সম্মান জানিয়ে বলছি, স্যার কি বললেন? স্যার বললেন জার্নালিস্টদের ধরে ধরে মারা হচ্ছে। কোথায় মারা হচ্ছে? আপনি প্রমাণ দেখিয়ে দিন। আমার বক্তব্য, একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি সমালোচনা করুন। একদম অভ্র, তুমি নিশ্চয়ই ক্যামেরায় দেখেছো যে যারা এখনো বেঁচে আছেন এবং যারা লড়াই করছেন তারা বলছেন যে ঘুম থেকে তুলে প্রশাসন বলছে তাড়াতাড়ি স্নান করে আসুন। আমি বলি এবার আমি বলি সুমনদা, একটা প্যাকেজে আপনারা একটা ভিডিও চালিয়েছেন, ওই ভিডিওটা মাঝখানে কাটা, পুরো ভিডিওটা চালান তো। একটা ভিডিও, এটা ভিডিওর ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি দায়িত্ব সহকারে, ভিডিওটা 30টা মানুষ মারা গেছেন, ভিডিও এভাবে হয় না সুমনদা। আরে এটা ভিডিওর কাছে হবে কি? আপনি চালান পুরো ভিডিওটা তাহলে আরেকবার। মানে ভিডিও তুমি কোন ভিডিওটা বলো তোমায় ব্যাখ্যা দাও, চালাবো, কোনো অসুবিধা নেই। যেই অফিসারের কথা বললেন, আমার তো তাকে বাঁচানোর কোনো দায় নেই, কিন্তু বলা হচ্ছে সে গিয়ে একটা কিছু বলেছে, রাইট? সে গিয়ে যা বলে থাকে খারাপ ভালোর ব্যাপার নয়, এই হচ্ছে মুশকিল। তুমি মন দিয়ে অভ্র, মন দিয়ে তোমরা প্রতিবেদনটা দেখো না। প্রতিবেদনটা কি বলা হয়েছিল যে একদমও কেউ বলেননি উনি ঠিক বলেছেন উনি ভুল বলেছেন। প্রত্যেকটা পুণ্যার্থী এবং ওই ভদ্রলোক বলছেন তারা দ্রুত স্নান করে নিন, তাড়াহুড়ো হতে পারে। তার মানেটা কি? যে ইট ওয়াজ আ প্ল্যান্ড ইভেন্ট। 10 কোটি ফুটফল, হ্যাঁ, তো তোমার আপত্তির জায়গাটা কোথায়? 10 কোটি ফুটফল তোমরা সামলাতে পারোনি, লেজে গোবরে হয়েছে। আনফরচুনেট ঘটনা ঘটেছে, তার মানে এই ধরনের তার দায় প্রশাসনের। আজকে যদি আমাদের রাজ্যে 30টা মানুষের প্রাণ যেত, তুমি কাকে দায়ী করতে? ঈশ্বরকে? আমি বলছি তাহলে এই দায়ী করার বিষয় আসছে। তাহলে আমি বলি 2019-এ যখন আমার এখানে নর্থ 24 পরগনা একটা মন্দিরে যখন 3 জন মারা গেল ভূপৃষ্ঠে, আমি কি সেই ক্ষেত্রে তৃণমূল সরকারকে দায়ী করব? কাকে দায়ী করেছিলে? দায়ী করেছিলে কাকে? আমাকে একটু তৃণমূল সরকারকেই দায়ী করেছিলে। বিহার সরকারকে দায়ী করোনি। কালিম্পং একটা কনসার্টে সেখানে আবার 3 জন পদপৃষ্ঠ হয়ে মারা গেল। মূল যিনি ওখানকার গেস্ট ছিলেন তৃণমূলের নেতা, তার মানে এই দায় তৃণমূলের। আবার বলছি 2022 তোমরা কাকে দায়ী করেছিলে? আমি জানি না, যোগী আদিত্যনাথকে দায়ী করেছিলে? না, আমি সেটা বলছি না।
আমি সেটা বলছি না, আমাকে বলতে দিন কেন। ইসকনের একটা ফেস্টিভ্যাল আবার 3 জন পদপিষ্ট হয়ে মারা গেছে, আমি কি সেবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব? আমি বলছি আপনার কি মনে হয় সবকিছুতে এরকম ভাবে আনফাউন্ডেড ভাবে যদি আমি মুখ্যমন্ত্রীকে দায়ী করি দ্যাট ইজ রিজনেবল? আচ্ছা, বিজেপি দই চিড়ের উৎসবে আমি বলছি যে আমি খুব 10 সেকেন্ডই দেবো, কিন্তু তারা দর্শকদের মনে করিয়ে দেব যে আমার যুক্তি নয়। এই ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দই চিড়ের উত্তর 24 পরগনায় উৎসবে 3 জন মারা গেলে বিজেপির প্রতিনিধিরা কাকে দায়ী করেছিলেন? ওটার ফুটফল কত ছিল সুমনদা? ইস্যুটা তা নয়, দায়ী তো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুমনদা আমাকে একটু কাইন্ডলি বলতে দিন, আমি বুঝতে পারছি আই এম অন দ্য লাইন অফ ফায়ার, হতেই পারে, কিন্তু আমাকে কাইন্ডলি বলতে দিন। আপনি যদি এইভাবে দোষারোপ করতে থাকেন তাহলে কংগ্রেস প্রতিনিধি এবং আপনারা প্রত্যেকে মেনে নিন 1954 যে ঘটনা ঘটেছিল দ্যাট ওয়াজ ডিউ টু ভিআইপি কালচার। আমি বিস্তারিত আসবো, তার কারণ এটা আমি 1954 সালে এটা মানতে কারুর কোনো অসুবিধা নেই, সরি অভ্র, এটা কারুর কোনো মানতে অসুবিধা নেই। তবে এই বিষয়ে আমি অভ্র সেনের কথা শুনবো না, তার কারণ হচ্ছে 2019 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কি বলেছিলেন এবং ফ্যাক্টটা কি সেটাও আপনাদের সামনে সমানভাবে তুলে ধরবো। কিন্তু তার আগে অনির্বাণের পালা। অনির্বাণ, আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পূর্ণ একমত যে গঙ্গাসাগর আমাদের রাজ্যে অত্যন্ত সফলভাবে পালিত হয়, এবছরও হয়েছে, অভিনন্দন। কিন্তু আমি বলছি অনির্বাণ, মহাকুম্ভ আর মকর সংক্রান্তির গঙ্গা স্নানে ভিড়ের নিরিখে কোনো তুলনা হতে পারে? আমি জাস্ট ফিগারটা দেখো, গঙ্গাসাগরের প্রত্যাশিত ভিড় হচ্ছে এবছর সম্ভবত হয়েছে অন্যবারের থেকেও বেশি, কোনো বার এর থেকে বেশি হয় 1,10,00,000। ফিগারটা লক্ষ্য করুন, গঙ্গাসাগরে 1,10,00,000, মহাকুম্ভে প্রত্যাশিত ভিড় হচ্ছে 40 কোটি। আজকে শাহী স্নানেই 10 কোটি, 10 কোটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় গোটা জনসংখ্যা। আমি বলছি অনির্বাণ, যোগী প্রশাসন ফেল করেছে, একেবারে আমি অভ্রর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত, ডাহা ফেল করেছে, কিন্তু পাস মার্কের যে মার্কশিট সেই সইটা কি পশ্চিমবঙ্গ থেকে হবে? এ তো দুটো বিরাট ফারাক ভিড়ের নিরিখে। গঙ্গাসাগর মেলা এবং মহাকুম্ভ মেলার আপনি সাইজ মানে পপুলেশন কত ওখানে যাচ্ছে ভিজিটার, সেই সংখ্যার নিরিখে যদি দেখেন নিশ্চয়ই তুলনা হয় না, 1,10,00,000 নিশ্চয়ই তুলনা হয় না। কিন্তু গঙ্গাসাগরে কত মানুষ আসতে পারে সেইটাকে আগে থেকে অ্যাজিউম করে সেই মতো ব্যবস্থাপনা করা, সেইটা যে পশ্চিমবঙ্গ সরকার সফলভাবে বছরের পর বছর করছে এটা আশা করি অস্বীকার করতে পারবেন না। এবং এই গোটাটা তারা নিজের ক্ষমতায় করছে, এখানে ইউনিয়ন সরকার বিজেপি সরকারের ন্যূনতম কোনো ভূমিকা নেই। আজ 10 বছর ধরে তাদের একাধিক সাংসদ গেছেন, একাধিক মন্ত্রী হয়েছেন, কারো মনে হয়নি সরকারকে বলি যে গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা হোক, কেউ বলেননি। এরা এতটাই বাঙালি বিরোধী। এক, দ্বিতীয়ত আমি আজকের যে খবর সেই ঘটনায় আসছি, এইখানে আপনি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখালেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই যে মৃত্যু মিছিল হয়েছে তাকে তিনি টার্ম করলেন কি রুকাওয়াটে, মানে সামান্য কিছু বাধা বিঘ্ন হয়েছে, মানুষ মারা গেছে, যা কই রুকাওয়াট এটা হয়েছে। কোথাও যেন আমার মনে হলো তিনি এটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক বাবা একটা ঘটনা তো ঘটলো। আমরা তো দেখেছি এই মহাকুম্ভকে কেন্দ্র করে আদিত্যনাথ মহাশয় মোদির পর আমি এই যে প্রতিযোগিতায় অমিত শাহকে কতটা পেছনে ফেলা যায়, পারলে মহামতি মোদিকে সরিয়ে দিয়ে যদি আমি আসতে পারি, সেই রেসে তিনি নেমেছিলেন। এটা কিরম হলো জানো তো, লিপ রিডিং কিংবা বডি ল্যাঙ্গুয়েজ রিডিং হয়ে যাচ্ছে। কোনো বডি ল্যাঙ্গুয়েজ রিডিং না, আপনি ঘটনায় যান। গোটা মহাকুম্ভ জুড়ে এতদিন অবধি বিজেপির সরকারের তরফ থেকে যেখানে যা হয়েছে, রাম মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে যেখানে যত ঘটনা, মোদি 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 মোদি। আমি বলছি, তুমি যেহেতু গঙ্গাসাগরের কথা বলছো, গঙ্গাসাগরও স্পেসিফিক্যালি তারিখ দিয়ে বলছি, 2017 সালের 15ই জানুয়ারি 6 জন মারা গেছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল ঠান্ডায় মারা গেছেন, একেবারে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল পদপিষ্ট হয়ে মারা গেছেন এবং ক্ষতিপূরণ ঘোষিত হয়ে গেছিল। সুতরাং একটা ঘটনার দুটো ভার্সান, এ তো আমরা অভ্যস্ত। এইখানে তো হয় ধরে নিলাম দুটো বিবদমান দল যারা একে অপরের বিরোধী, তারা দুটো ভার্সান দিচ্ছে, আমি মেনে নিলাম। কিন্তু দুটো ভার্সানে কোনোটাই 6টা লোকের প্রাণ আর ফিরে আসবে নিশ্চয়ই, একদমই আসবে না। এখানে তো কোনো দুটো ভার্সান নেই, এখানে তো ডবল ইঞ্জিন। এখানে তাহলে 16 ঘন্টা কেন লাগলো? আর এরা বলছেন 30। উত্তরপ্রদেশের সর্ববৃহৎ হিন্দি দৈনিক তারা বলছে 40-এর বেশি। তাদের প্রতিনিধি হাসপাতালে গেছেন, দেখছেন লাশ শোয়ানো, অন্তিম যে লাশটি তিনি দেখছেন তাদের নম্বরিং করা 40। এটা হচ্ছে আজকে কয়েক ঘন্টা আগে। আমি না কোনো আনফাউন্ডেড আনফরচুনেট ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক। আমি বলছি যুক্তি সহকারে একটু ভাবুন,
হঠাৎ করে যদি এবিপি আনন্দ স্টুডিওতে আজকে 500 জন ঢুকে আসে, আপনার চ্যানেলের সিকিউরিটি আটকাতে পারবে? না 500 জন ঢুকানোর ব্যাপার নয় তো, ঘোষিত ইভেন্ট। যদি সরকারের টার্গেট ছিল রাজস্ব বাড়াতে যত মানুষকে, সেটার মধ্যে যোগী আদিত্যনাথের কোনো অন্যায় ছিল না। যোগী আদিত্যনাথ চেয়েছিলেন যে বিজ্ঞাপন করে হাইপ তুলে কোটি কোটি মানুষকে ডাকতে রাজস্ব, আরে সেটার মধ্যে অন্যায় নয়। এই কি পুণ্যার্থীরা যাবেন না? মানে আমি বলছি তুমি তো অদ্ভুত কথা বলছো, তুমি বিজেপি প্রতিনিধি তো। এইটাও দয়া করে দেখান যে যোগী আদিত্যনাথের এই বাইটটা রয়েছে যে অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। উনি নিজে বলেছেন আপনারা সঙ্গমের জায়গায় না গিয়ে ইস্যুটা তা নয়, তিনি তো চাইবেনই যে বেশি লোক জানুক। বিজেপিও চেয়েছিল বেশি লোক জানুক, তার মধ্যে অন্যায় কিছু নেই। মানে অভ্র কেন চাইছেন আমি বুঝতে পারছি না, কিন্তু অভ্র খানিকক্ষণ আগে আমার মনে হয় এই বিতর্কটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক। কিন্তু ও যেহেতু উল্লেখটা করলো যে একেবারে আনকাট পার্টটা দেখুন তো, এটার মধ্যে বিরাট মহাভারত অশুদ্ধ হয়েছে কেউ বলছে না, কিন্তু কোথায় অভ্রের আপত্তি আমি একটু আনকাটটা দেখে বুঝি যে ওই ভদ্রলোক যিনি মাইক নিয়ে ঘোষণা করছিলেন তিনি এক্স্যাক্টলি আনকাট কি বলেছেন দেখে নিয়ে একবার। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। सभी श्रद्धालुओं से करबद्ध निवेदन है, उठे उठे उठे, सोए ना, जब सबसे पहले आ गए हैं। হ্যাঁ, আমি ধরে নিলাম যে সবাই হিন্দিটা বোঝেন। হ্যাঁ, আমার কোনো কাটপাটের ব্যাপার না, এইসব কাট দেখিও না। আরে দুধ কাটের ভাগদার মাচানো, কাটের কি আছে? মাঝে মাঝে সত্যি মনে হচ্ছে যে বিষয়টা একদম। আমি একটা কথা বলবো, উনি যদি দোষী হন ওনার শাস্তি হোক। আরে উনি দোষী ব্যাপার নয়। আমি বুঝতে পারছি না তুমি কার ব্রিফ নিয়ে এসছো, যোগী আদিত্যনাথের, বিজেপির নাকি ওই ভদ্রলোকের? একটা কথা বলো, আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলছি। এখানে কোনো ব্রিফিং এর প্রশ্ন নেই। কন্ট্রোল ম্যানেজমেন্টটা ফেল করেছে কিনা তুমি বলো। আরে বলছি আপনি ঘুমিয়ে গেলাম স্যার, ভাগ্য ঘুমিয়ে কন্ট্রোল ম্যানেজমেন্ট ফেল করেছে, তার মানে আমি অভ্রের সঙ্গে দেখুন এত কন্ট্রাডিকশন হলো তো। আমি অভ্রের সঙ্গে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে এই সরকারি অফিসার তিনি যত বড় মাতব্বরই হন না কেন, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মাতব্বর অবশ্য খারাপ কথা নয়, কিন্তু তার জন্য এত বড় জিনিস হয়নি। কিন্তু আমার বক্তব্য এসওপি বলতে যা বোঝায়, রুটিন ওয়ার্ক বলতে যা বোঝায়, সেটা কি আদৌ ফলোড হয়েছে? অভ্রকে ধন্যবাদ, অভ্র একটা চমৎকার অংশ বলল। হ্যাঁ, তো সেই ব্যাপারটা আমায় বলতেই হবে। তার কারণ এইবার আমি আসব 1954 সালে, সেটা স্বাধীনতার পর প্রথম মহাকুম্ভ, এবং সৌম্যর কাছে তো আসতেই হবে। আমি সবার আগে এই 54 সালের বিষয়টাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে একেবারে সরাসরি তার ভাষণে তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন 2019 সালের 1 মে বিহারের কৌশাম্বীর একটা জনসভা থেকে যে পণ্ডিত নেহেরুর সময় এই মহাকুম্ভে ঠিক কী হয়েছিল, যেখান থেকে আবার এই 1954 সালের ঘটনা পাদপ্রদীপের আলো এলো এবং জানিয়ে চর্চা শুরু হয়। আমি দ্রুত একবার দেখাবো দেশের প্রধানমন্ত্রী কৌশাম্বীর জনসভা থেকে ঠিক কী বলেছিলেন। একবার पंडित नेहरू जब प्रधानमंत्री थे, ये कुंभ के मेले में आए थे। मैं जो आज बात बता रहा हूं, उस खबर को 5-5, 6-6 दशक से दबा दिया गया है, छिपाया गया है। इतना ही नहीं, असंवेदनशीलता सीमा पार की गई है। भाइयों बहनों, पंडित नेहरू आए थे तब तो मेला इतना बड़ा नहीं होता था, उसके बावजूद भी यहां पर कांग्रेस की सरकार थी, दिल्ली में कांग्रेस की सरकार थी। पंडित नेहरू जब आए थे, अव्यवस्था के कारण यहां भगदड़ मच गई थी। कुंभ के मेले में हजारों लोग मारे गए थे, कुचल करके मारे गए थे, लेकिन सरकार की इज्जत बचाने के लिए पंडित नेहरू पर कोई दोष न मर जाए, दाग न लग जाए,
इसलिए उस समय के मीडिया ने भी ये चीजें दिखाने की बहादुरी नहीं दिखाई। एकाध दो अखबार के कोने में खबर छपी, उसे भी दबा दिया गया। অর্থাৎ 2019 সালে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে বেশিরভাগ কাগজ ছাপেনি, একাত্তা সংবাদপত্র পাতার কোণে, বলতে চেয়েছেন হয়তো ভেতরের পাতায় খবর চেপেছে। খবর চাপার কথা বলছেন, লুকোনোর কথা বলছেন। আমি বলছি যে কি বিস্ময়কর। আমি শুরুতেই যেটা বললাম যে 100 বছরের আনন্দবাজার পত্রিকার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হিসেবে এই জন্য আমরা যে কারণে গর্ববোধ করি, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা। 8 কলম ব্যানার হেডলাইন যে তখন কুম্ভ মেলায় 500 জন নিহত। এটা হচ্ছে তার পরের দিন। কুম্ভ মেলা ছাড়া আর কোনো প্রতিবেদন প্রথম পাতায় জায়গা পায়নি। ফলো আপ কাকে বলে? তার পরের দিন নিহত ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন। গোটা পাতা জুড়ে শুধু কুম্ভ মেলার খবর। আমি আবার বলছি, যে কারণে গর্ববোধ করছি সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের বেশিরভাগ কাগজ ছাপেনি, কোনো কাগজ ভেতরের দিকে ছোট করে। আবার দেখাচ্ছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। এইবার আমি সৌম্যর কাছে আসব, তার কারণ প্রায় 70 বছর আগে কুম্ভে পদদলিত হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়। বিরোধীরা বলেন যে 1000 ছাড়িয়েছিল। সংখ্যা গোপন করার যে প্রবণতা সত্যি সত্যি কিন্তু তখন ছিল। সাংবাদিকদের গালিগালাজ করা হয়েছিল। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইতিহাস থেকে ইরেজার দিয়েও যেটা মুছে ফেলা যায় না, গোবিন্দ বল্লভ পন্ত, জওহরলাল নেহরুর অত্যন্ত প্রিয়পাত্র, তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে এন মুখোপাধ্যায় তার নাম, গালিগালাজ করেছিলেন। যে শব্দগুলো বলেছিলেন সেটা আমি ক্যামেরার সামনে এখন বলতে পারছি না। কংগ্রেসের অফিসিয়াল ভার্সন ছিল কিছু ভিক্ষুকের মৃত্যু হয়েছে এবং কি করে ফটো কিসনে উঠায়া, এই যে ছবিগুলো দেখালাম ইতিহাসের পার্ট, ফটো কিসনে উঠায়া, কে ছবি তুলেছেন, এই নিয়ে হইচই পড়ে গেছিল। আজকে কংগ্রেস যথার্থ করছে, এই ঘটনা সত্যি হলে তীব্র প্রতিবাদ করা উচিত, সংবাদ মাধ্যমের তরফ থেকে করা উচিত তো বটেই। তারা বলছেন যে ভিডিও ডিলিট করার চেষ্টা হয়েছে আজ মহাকুম্ভে যারা এই ঘটনার পর ছবি তুলতে গেছিলেন। কিন্তু আমি বলছি খুব ইন্টারেস্টিং সৌম্য, হ্যাঁ, এটার আজ থেকে এত বছর আগে, 70 বছর আগের একটা ঘটনা, আজকে তার একটা, আমি আবার বলছি যে হয়তো স্কেল সংখ্যা মাপার জায়গায় নয়, কিন্তু কোথাও একটা পুনরাবৃত্তি হলো। ট্র্যাজিক পার্টটা হচ্ছে আমরা ঘটনা থেকে কি শিক্ষা নিই? না, প্রথমে আমি বলি যে আপনি যেটা দেখিয়েছেন যেটা সত্য সেটা সত্য, সত্যকে আড়াল করার বিষয় নয়। আমি বলছি প্রধানমন্ত্রী এই আনন্দবাজারের পেপারটার কথা জানতেন না, হয়তো টেলিপ্রম্পটারে সেটা ছিল না, তাই বলেছেন হয়তো, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, দেখুন ওই ব্যাপারটা হচ্ছে টেলিপ্রম্পটারে তো সব আসে না, তো তাই আনন্দবাজারের এত বড় খবর উনি দেখেননি। এখন বিষয়টা হচ্ছে, আপনি বলছেন যে এখন উই ক্যানট কম্পেয়ার চক উইথ চিজ। হ্যাঁ, ঘটনা তো ঘটেছে, অস্বীকার করা তো কোনো জায়গা নেই। 180 কোটি টাকার বাজেট দিয়ে শুরু করা পণ্ডিত নেহরু, সেই সময় ভারতবর্ষের কী অবস্থা ছিল, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কী ছিল, দেশটা কোথায় ছিল, একটা আলপিন পর্যন্ত তৈরি হতো না। আমি এই বিষয়ে যাচ্ছি না আজকে, আমার সময় প্রায় 2 মিনিটের মতো। আমি বলছি যে আজকের ঘটনা আমরা তো অতীত থেকে শিখি, ভুল ভ্রান্তির মধ্যে থেকে শিখি। আজকে বলুন তো, আপনি উত্তরপ্রদেশ বলছেন, এই যে বোল বচ্চন সরকার মানে শুধু বলছে, আজকে ধরুন এই ঘটনাটা ঘটতো না, একেবারে নিপুণ, একেবারে সুন্দরভাবে এই মহাকুম্ভ মেলা শেষ হয়ে যেত। আপনি এই শোটা করতে পারতেন, বা সারা ভারতবর্ষ দেখতো যে প্রধানমন্ত্রী বিরাট বড় ভাষণ দিচ্ছেন, তার বড় ছবি, তার পাশে যোগীজি, একেবারে মানে বিরাট হই হই। উত্তরপ্রদেশের একেবারে ডবল ইঞ্জিন সরকার, এখন এই ডবল ইঞ্জিনের যে এখন ইঞ্জিন মার্কা সর্ষের তেল শেষ দিয়ে ইঞ্জিন চালিয়েছে, এটা তো বোঝা যাচ্ছে না। আপনি এই কথা বলছেন। আপনি করোনার সময় দেখেছিলেন যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ, করোনার সময় যে যমুনার পরে যে আপনারাই দেখিয়েছেন, আপনাদের ছবি দেখিয়েছে যে লাগাতার লাশ লাগাতার জ্বলছে, সে ছবিগুলো মনে আছে আপনার?
আজকে আমার যারা সব মনে আছে, ওই জন্যই তো সংশয়টা এবং প্রশ্নটা উঠছে সৌম্য, যে প্রশ্নটা কিন্তু মৃত্যু নিয়ে তো বটেই, কিন্তু মৃত্যুর সংখ্যা গোপন করা নিয়ে, আমি বলছি, অর্থাৎ শাসকের প্রবণতা এটা, মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো। খারাপ তো, আমি তো বলছি না হলে কি হতো, না হলে কি সিচুয়েশন হতো, আর হলে কি হচ্ছে। আমি বলছি যে 16 ঘন্টা পরে প্রেস কনফারেন্স করে পুলিশের আধিকারিকরা বলছে 30 জনের মৃত্যু হয়েছে, এখনো আমরা জানি না। 16 ঘন্টা পরে এটা কি একটা রেসপন্সিবল সরকারের কাজ হতে পারে? আমি শুধু এইটুকু জানতে চাই। এবং আমি অপর সঙ্গে একমত যে এটা নিয়ে জল্পনা চর্চা হচ্ছে, হবেই তো, অফিসিয়াল ফিগার লুকোলে সেই নিয়ে জল্পনা হবে, গুজব পল্লবিত হবে। আমি বলছি গুজব, দেখুন যদি অফিসিয়াল ফিগার থাকতো হতো না। স্বজনহারারা মর্গের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে, তাদের পাচ্ছে না। আমাদের কাছে কথা যে 172 জন অলরেডি তাদের নিখোঁজ, মানে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথা হচ্ছে মক ড্রিল হয়েছিল, আপনি বলছেন 16 জন ঘাটের কথা, এটা তো মক ড্রিল হয়, কন্টিজেন্সি প্ল্যান ছিল যে কি হতে পারে, যে এক্সপেকটেশন করা, ফোর্সি করা, প্রশাসন তো করে, এখানে পুলিশের অফিসাররা রয়েছেন, প্রাক্তন ইঞ্জিনিয়ার রয়েছেন। আপনি বলুন বেসিক জিনিস, আপনি বলুন তো পুলিশকে এই যে 17 আন্ডার ভিআইপি ম্যানেজমেন্টের কথা, ভিআইপি কোন মেলাতে যায় না, কোন মেলাতে ভিআইপি যায় না? একটা ছোটোখাটো ঘটনা তো ভিআইপিদের একটা আলাদা এনক্লেভ থাকে, করিডোর থাকে, সব কিছু থাকে, ভিআইপি ম্যানেজমেন্ট হয়, কিন্তু পুরোটাই যদি পুলিশ, তার মানে অপর্যাপ্ত পুলিশ, মানে পর্যাপ্ত পুলিশ ছিল না। আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি, আপনি বলুন তো 2,500 কোটি টাকার 2500 ক্রোর 2024-25 বাজেটারি অ্যালোকেশন, 6,970 উত্তরপ্রদেশ সরকার বাজেটারি অ্যালোকেট করেছে। আপনারা যা করেছিলেন 1954 সালে, হ্যাঁ না না না, আপনারা তো ভিখারি বলে দিয়েছেন মানুষগুলোকে, আপনাদের মুখে এই কথাগুলো শুনবো, তাই না? সর্ষের তেল, নারকেল তেল, অলিভ অয়েল এইসব শুনতে হবে আপনাদের মুখে, আপনাদের কোনো নীতি নৈতিকতার জায়গায় বাকি রয়েছে? ভিআইপি কালচার নিয়ে কথা বলছে আজকে রাহুল গান্ধী নিজে, আমি বলছি রাহুল গান্ধী নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে পুজো দিতে গেছে, মানে রাজনৈতিক পার্টি। আমি বলছি যে দিল্লি ভোটে এর একটা ইম্প্যাক্ট পড়ার, যদি মহাকুম্ভ, সবাই সব বিশ্লেষকরা বলছিলেন যে সাকসেসফুলি হয়, নিঃসন্দেহে একটা বড় ইস্যু হবে বিজেপির পক্ষে। এবার কি হবে? যদি এটা খুব সাফল্যের সাথে করতেন তাহলে হিন্দু ভোটারদের কাছে কিন্তু একটা অতিরিক্ত বার্তা দেওয়ার সুযোগ ছিল। প্রথমত দিল্লি নির্বাচনে বিজেপি লড়াইয়ের মধ্যে নেই, কেজরিওয়াল মানে ভালোভাবে জয়ী হবে, এটাই কিন্তু বিভিন্ন স্তর থেকেই সংবাদ। আমি নিজেও দিল্লিতে গিয়ে যা বুঝেছি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এটা কিন্তু আগামী 2 বছরের মধ্যেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে একটা বড় পরাজয় ঘটেছে বিজেপির, এবং তাই সেখান থেকে উঠে আসার চেষ্টা করছিল। এই মহাভাগ কুম্ভটাকে কিন্তু প্রচারের আলোতে এই কারণে অতিরিক্ত তৎপরতার সাথে আনা হয়েছিল যাতে একটা রিকভারি হয়। আমার কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এর প্রতিঘাতটা খুব বড়ভাবে কিন্তু বিজেপির এগেনস্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন রিকভারি করবে কি করে সেটা আগামী দিনে দেখা। আমি বলছি যে এই রিলিজিয়াস ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনি আলোচনা করছিলেন, তো আমি বললাম যে এই বিপদটা এই মুহূর্তে কুম্ভ মেলায় যা হলো, আমি যে তার চেয়ে কোনো অংশে অযোধ্যায় নয়। আমি আপনাকে আবারও বলছি যে এই অভিজ্ঞতা আমাদের আছে, যে অযোধ্যায় যেভাবে এখনো পর্যন্ত তার সিটি প্ল্যানিং হয়েছে, জমির দাম বেড়েছে, অযোধ্যা এন্টায়ার এয়ারপোর্টের একটা অংশ হচ্ছে একটা বড় ড্রেনের চ্যানেল বন্ধ করে করা হয়েছে, এবং অযোধ্যা তো যে অপরিসর রাস্তাঘাট টু হেডিং টুয়ার্ডস দ্য টেম্পল, সেখানে এই ধরনের বিশেষ দিনে যদি ভয়ঙ্কর স্যার, আমার বয়োজ্যেষ্ঠ স্যার, আমার নিজের স্যার হন, তো ওনাকে পুরো রেসপেক্ট জানিয়ে বলছি স্যার, তাহলে 2010-এ যখন গঙ্গাসাগরে স্ট্যাম্পিড হয়েছিল, আপনাদের এক্সপার্টিস কোথায় ছিল? একটা ইনঅ্যাডমিটেড সিচুয়েশন আটকানো যায় না। আর আমি বলছি সাবরিমালার ওখানে যখন 1999 সাল এবং 2011 সালে স্ট্যাম্পিড হলো, তখন আপনাদের প্ল্যানিং করা ছিল, সাবধান ছিল স্যার। এই ধরনের সিচুয়েশন আরে একদম রেসপেক্ট করতে পারো না, এই সবার জুলাই মাসে ক্রাউড ম্যানেজমেন্ট ফেল করেছে, আপনারা প্রশ্ন করছেন কি? 2024 জুলাই মাসে ওখানে একজন স্বঘোষিত বাবা, ভোলে বাবা, তার আশ্রমে 121 জন পদপিষ্ট হয়ে মারা গেছিলেন। এই ভোলে বাবাকে আজ অব্দি গ্রেফতার করেনি, কারণ সে বিজেপি ঘনিষ্ঠ। একদম বাজে কথা, আপনি কি উত্তর দেবেন? একদম বাজে কথা, একদম বাজে কথা। কোন বিজেপির সঙ্গে লিংক দিলে রিপোর্ট হয়েছে। আমি বলছি যে আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন, যে মানুষগুলো তাদের আত্মীয় স্বজনের খোঁজ পাচ্ছেন না, তার মধ্যে আমাদের এই রাজ্যে খুব স্বাভাবিকভাবে, আমি আবার বলছি যে প্রচুর মানুষ যাবেন, সেটাই তো স্বাভাবিক। আমাদের এই রাজ্যেরও অনেকে আছেন, তারা উদ্বিগ্ন। দেখুন, গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী 3 নদীর সঙ্গমস্থল। মৌনী অমাবস্যায় এই সঙ্গমস্থলে শাহী স্নানের জন্য দেশ বিদেশ থেকে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। ছিলেন এই বাংলার বহু ভক্ত,
কিন্তু কেউ ভাবতে পারেননি পুণ্যার্জনের মুহূর্ত নিমেষে বদলে যাবে বিষাদে, শোকে। জয়ধ্বনি নিমেষে বদলে যাবে স্বজন হারানোর কান্নায়। এই স্থানে এসেছিলাম সকালবেলা স্নান করতে দিয়ে আমার বোনের ছেলে আমার আমি ভালো বেঁচে আছি। ওই বোনের মেয়েরা সব হসপিটালে ভর্তি। মহাকুম্ভের মহাপুণ্য লগ্নে শাহী স্নান উপলক্ষে প্রায় 800 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছেছিলেন এই রাজ্যেরই বাসিন্দা সুরজিৎ পোদ্দার, সঙ্গে মা। आप साथ में कौन था, किसकी? मेरा मम्मी। वो 4 लोग आप लोग आए थे, तो वो कैसे भीड़ की वजह से उनके ऊपर लोग चढ़ गए। हाँ, क्या हुआ था? हाँ, एक ही साथ था। আমাদের ফেলে দিয়ে আর তোলার কোনো सुरजीत पोद्दार। ये क्या हुआ था? क्योंकि आपने बचाने की भी कोशिश की होगी उस समय। অনেক চেষ্টা করেছে, नहीं हो पाए। लोग रुक ही नहीं रहे थे, ऊपर चढ़ गए। ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়েছে উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা এই পুণ্যার্থী ও তাঁর পরিবারকে। বিদেশ বিভুঁইয়ে একা অসহায় বৃদ্ধা কেঁদে কুল করতে পারছেন না। সকালবেলা স্নান করতে দিয়ে আমার বোনের ছেলে আমার আমি ভালো বেঁচে আছি। ওই বোনের মেয়েরা সব হসপিটালে ভর্তি। हमारे ওইখান থেকে ওই যে যারা कितने लोग थे? कितने लोग? আমরা 4 জন আইছিলাম। আমরা 4 জনই, আমি তো একটু অন্য লোকে বাঁচাইছে গেছে নিয়ে গেছিল যেখানে এরকম ফোনে কথা বলে এইসব, সেখানে নিয়ে আমার রাইটটা আমার সব চিকিৎসা করে ওষুধ দিয়ে একটু ভালো করে তারপরে আমার এই ছেলের কাছে ফোন করতে, তারপরে আমার পুলিশে अंदर हैं। হ্যাঁ পুলিশে দিয়ে গেছে। 5 বন্ধুর সঙ্গে কুম্ভমেলায় স্নান করতে গিয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত। ধাক্কাধাক্কি হুড়োহুড়িতে জ্ঞান হারান শিলিগুড়ির যুবক। আমার 11টার সময় কথা হইলো ওর সাথে যে মা আমার শ্বাস আটকায় গেছিল, আমি দমটম আটকায় গেছিল, আমাকে ওখানে লোকজন ধরে আমাকে জল ঠল দিছে, এখন ঠিক আছি। এমন পরিস্থিতি যে মহাকুম্ভে এসেও ভয়ে সঙ্গমস্থলে যেতে পারছেন না এক বাঙালি পুণ্যার্থী। মহাকুম্ভস্থলে যাওয়া এখন খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ এখন পর্যন্ত নিখোঁজ। মেন রাস্তায় গেলে পরে খালি মানুষের ঢল আর ঢল দেখা যাচ্ছে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে হচ্ছে কুম্ভ মেলা এবং সঙ্গমস্থল। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আজকে আর আমরা যাওয়ার সাহস পাইনি। পুণ্যস্নানে এসে পুণ্যার্থীর মৃত্যু, এর দায় কে নেবে? আদৌ কেউ নেবে? এবিপি আনন্দ।